আসসালামু আলাইকুম। চলে আসলাম আমার আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে। সবাই কেমন আছেন? তো বরাবরের মতো আমি ইমরান আছি আপনাদের সাথে। আজকে আলোচনা করব আরেকটা টপিক নিয়ে, সেটা হচ্ছে এস্তোনিয়া নিয়ে। আপনারা যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার তারা জানেন যে আমি কিছুদিন আগে 2-3 দিন আগে মেবি একটা এস্তোনিয়া নিয়ে ভিডিও মেক করছি। তো সেই ভিডিওতে কিছু ভাইদের কমেন্ট দেখে ভাবলাম তাদের আনসার দেওয়ার জন্য আরেকটা ভিডিও মেক করলে তাহলে সবাই ক্লিয়ার হবে। আমি কিছু কোয়েকশন পাইছি যেগুলো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো অবশ্যই যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ফার্স্ট অফ অল, এস্তোনিয়া নিয়ে প্রথম যে কোয়েকশনটা পাইছি যে 2-1 ভাই করছিলেন, সেটা হচ্ছে যে ভাই এস্তোনিয়া বাংলাদেশ থেকে কি কোনো ধরনের কন্ট্রাক্টে কি ভিসা করাইতে করানো সম্ভব না, এরকম কিছু 2-1 কোয়েকশন করছেন। যে আমার এজেন্সি বলতেছে যে 2-3 লাখ টাকা এক্সট্রা যদি বাড়িয়ে দেয় তাহলে আমরা ঢাকা থেকেই সব কিছু করা যাবে। আসলে এস্তোনিয়ার জন্য ঢাকা থেকে কোনো কিছুই পসিবল না। তো এটার আনসার হচ্ছে যে ইটস নট পসিবল। আপনার ভিসা প্রসেস সহ সব কিছু প্রসেস করা পসিবল না। 2 নম্বরে যে কোয়েকশন একজন ভাই করছিলেন এস্তোনিয়া নিয়ে, সেটা হচ্ছে যে ভাই এস্তোনিয়াতে তাকে আমার পরিচিত একজন, সে কি চাইলে প্রসেস করতে পারবে কিনা, এটা হচ্ছে গিয়ে একজন ভাইয়ের কোয়েকশন। তো ওই ভাইয়ের কোয়েকশনের আনসার আপনাদের মনেও অনেকের জাগতে পারে। এটা শুধু এস্তোনিয়ার ক্ষেত্রে না, এটা ইউরোপের আরও কিছু দেশের ক্ষেত্রেও আপনারা বলেন। যেমন কেউ বলেন যে ভাই একজন ভাই বুলগেরিয়া আছে, সে কি আমার প্রসেস করতে পারবে কিনা। একজন ভাই সার্বিয়াতে আছে, একজন ইতালিতে আছে, সে কি আমার প্রসেস করতে পারবে কিনা। দেখেন, পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনার ফাইল প্রসেস করতে পারবে। যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে যে এমবেসি ফেসটা আপনাকে নিজেই করতে হবে। যেমন আমি ইতালিতে থাকি, আমি চাইলে আপনার জন্য যে কোনো দেশের জন্য সাবমিট করে দিতে পারবো অনলাইনে। তবে এমবেসি যদি ফেস করা লাগে সেটা আপনাকেই ফেস করতে হবে। তো যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের আনসার হচ্ছে, উনি যদি এস্তোনিয়াতে থাকে, হ্যাঁ উনি আপনার জন্য ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করতে পারে। আপনার জন্য আপনার ফাইল গুছিয়ে পারমিটের জন্য কোনো কোম্পানির সাথে কন্ট্রাক্ট করে উনি পারমিট ইস্যু করাইতে পারবে, বা লয়ার ধরে কাজ করাইতে চাইলে উনি করতে পারবে। তো এটার আনসার পেয়ে গেছেন। 3rd নাম্বার যে কোয়েকশনটা আসছে সেটা হচ্ছে সিজনাল ভিসার জন্য বাংলাদেশ থেকে হবে কিনা। না, কোনো ধরনের ভিসা এস্তোনিয়ার সিজনাল বলেন আর নন সিজনাল বলেন আর পারমিটের ভিসা বলে কোনো ধরনের ভিসা কার্যক্রম এস্তোনিয়ার জন্য আপনি শুধু ভিজিট ভিসা ছাড়া বাকি যে কাজগুলো আছে, কাজের সাথে রিলেটেড যে কাজগুলো, এগুলো আপনি বাংলাদেশ থেকে করতে পারবেন না। সেটা হোক আপনার 3 মাসের পারমিটে, সেটা হোক 1 বছরের পারমিটে। সো এটা হচ্ছে আপনার ফুল অ্যান্ড ফাইনাল যে আপনি যদি এস্তোনিয়ার জন্য ফাইল প্রসেস করেন তাহলে আপনাকে মাস্ট বি অন্য দেশে এমবেসি ফেস করতে হবে। এখন এই প্রশ্নের পাশাপাশি আরেকটা প্রশ্ন আমি পাইছি, সেটা হচ্ছে এস্তোনিয়ার জন্য ইন্ডিয়া ছাড়া বাংলাদেশ থেকে যদি আমি ফাইল প্রসেস করি, ইন্ডিয়া ছাড়া আমি অন্য কোনো দেশে এমবেসি ফেস করতে পারবো কিনা অ্যাজ এ বাংলাদেশি সিটিজেন। এটার আনসার হচ্ছে ভাই, আপনি এস্তোনিয়া ছাড়া আপনি ইন্ডিয়া ছাড়া বাংলাদেশ থেকে যদি আপনি ফাইল প্রসেস করেন তাহলে ইন্ডিয়া ছাড়া বিকল্প কোনো ওয়ে নাই। সো ইউ হ্যাভ টু গো ইন্ডিয়া ফর এমবেসি ফেস। আপনাকে বাংলাদেশ থেকে যদি এস্তোনিয়ার জন্য আপনি ফাইল দেন তাহলে আপনাকে এমবেসি ফেস করতে ভাই ইন্ডিয়া মাস্ট বি যাওয়া লাগবে। অন্য কোনো দেশে আদার্স কান্ট্রিগুলোতে আপনি আপনার করতে পারবেন না, এমবেসি ফেস করার জন্য যাই গেলে আপনার কাজ হবে না। বুঝতে পারছেন? এখন হচ্ছে যে আরেকটা বিষয় হচ্ছে যে আরও দুই একজন কমেন্ট করছেন, সেটা হচ্ছে বা আরও অনেকেরই মনে এই প্রশ্নটা থাকতে পারে, সেটা হচ্ছে যে এস্তোনিয়ার জন্য কি স্কিল ওয়ার্কারদের ভিসা হয় বা ভিসা রেশিও কেমন, আজ পর্যন্ত কি 2025 সালে কেউ গেছে কিনা। এই একটা প্রশ্ন অনেকের মনে ঘুরপাক খায় বা অনেকের মনে থাকতে পারে। এস্তোনিয়ার জন্য বাংলাদেশ থেকে এখন পর্যন্ত আমি কাউকে ভিসা পাইতে দেখি নাই কাজের ভিসার জন্য। তবে কোনো ধরনের ভিসা কি হয় না? হ্যাঁ, এস্তোনিয়ার জন্য প্রচুর স্টুডেন্ট ভিসা কিন্তু বাংলাদেশিদের হয় এস্তোনিয়ার জন্য। সো আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, আপনার যদি আইএলটিএস স্কোর থাকে ভালো, আপনি এস্তোনিয়ার স্টুডেন্ট ভিসার জন্য চেষ্টা করতে পারেন।
তো কাজের ভিসার জন্য 2025 সালে কেউ এখন পর্যন্ত এস্তোনিয়ার জন্য ভিসা পায় নাই, বা আমি আগেও কখনো দেখি নাই। 2023, 2022, 24 সালে কাউকে আমরা দেখি নাই। এখন আপনি বলতে পারেন যে ভাই এস্তোনিয়াতে অনেকেই থাকে। ভাই যারা থাকে এরা ম্যাক্সিমাম স্টুডেন্ট। ওইখানে স্টুডেন্ট ভিসাতে গিয়ে অনেকেই আছে দালালি বিজনেসের সাথে জড়িত হয়ে যায়। তো এটাই হচ্ছে কি আপনার ট্রু। আপনি যে কাউকেই দেখেন না কেন, বা আমরা অনেকেই দেখি যে বিভিন্ন দেশে আসে, বেশিরভাগই কিন্তু স্টুডেন্ট ভিসাতে আসে এইসব দেশে, যেমন লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, তারপর হচ্ছে ফিনল্যান্ড। এইসব কান্ট্রিতে বেশিরভাগ বাংলাদেশিরা অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে যায়। এইসব কান্ট্রি মানে বাংলাদেশিদের ওয়ার্কার হিসাবে যে আপনি যাবেন ওইসব দেশে, এরকম তেমন একটা সুযোগ সুবিধা থাকে না। আপনি একটু নিজের মাথা খাটান, আপনি দেখবেন বাংলাদেশি বেশিরভাগ রোমানিয়াতে যায় কাজের ভিসাতে, বুলগেরিয়াতে যায়, সার্বিয়াতে যায়, ম্যাসেডোনিয়াতে যায়, মন্টিনিগ্রোতে যায়, মলদোভাতে যায়, রাশিয়াতে যায়, বেলারুশে যায়। আপনি কি কখনো দেখছেন ফিনল্যান্ডে কাউকে ভিসা পাইয়া মানে কাজের ভিসাতে যাইতে, এস্তোনিয়াতে যাইতে, লিথুনিয়াতে যাইতে, লাটভিয়াতে যাইতে? লিথুনিয়াতে একটা সময় প্রচুর গেছে, কিন্তু এখন আর ওই লেভেলের মানে ভিসা বা ওই রকমের কিছুই হয় না লিথুনিয়ার ক্ষেত্রে। আগে একটা সময় হয়তো 2025 সাল আসার পর থেকে ওইরকমভাবে আর লিথুনিয়া নিয়ে কোনো ধরনের হাইপ নাই। তবে একটা সময় প্রচুর স্কিল ওয়ার্কার কিন্তু লিথুনিয়াতে, বাংলাদেশে অনেক ওয়েল্ডার, প্লাস্টার, প্লাম্বার, তারপর হচ্ছে ইলেকট্রিশিয়ান, এরকম টাইলস মিস্ত্রি সহ অনেক ধরনের মানুষ কিন্তু লিথুনিয়াতে গেছে। সো যারা প্রশ্ন করছিলেন যে স্কিল ওয়ার্কারদের ডিমান্ড আছে কিনা বা স্কিল ওয়ার্কারদের প্রচুর ডিমান্ড আছে এস্তোনিয়াতে, যেহেতু এটা মানে ফার্স্ট ক্লাস একটা কান্ট্রি, তারপর হচ্ছে একটা ওয়েল ডেভেলপ কান্ট্রি, এবং এটা ডিজিটাল যে কান্ট্রিগুলোর মধ্যে অন্যতম একটা তো এটা ওই দিক থেকে এটা বেস্ট আছে কান্ট্রি হিসাবে, অনেক ভালো শান্তশিষ্ট একটা কান্ট্রি এবং সুন্দরময় একটা দেশ। তবে স্কিল ওয়ার্কারদের তেমন একটা চাহিদা তো আছে, কিন্তু ওইরকমভাবে আপনি যে বাংলাদেশি হিসাবে আপনার ওইরকমভাবে সুযোগ হয়ে ওঠে না যে কোনো ভালো একটা কোম্পানি থেকে পারমিট বের করা। সো আপনি যদি ভালো মাধ্যম বা আপনার যদি ওই লেভেলের সার্টিফিকেট এক্সপিরিয়েন্স থাকে, আপনি এস্তোনিয়া কোম্পানিগুলোকে আপনার সিবি সাবমিট করতে পারেন, তাদের কাছে আপনার জব অফার চাইতে পারেন। এরকম করে আপনি ট্রাই করে দেখতে পারেন। এই কোটার পাশাপাশি একটা জিনিস একজন ভাই মনে পড়ে গেল যে ভাই আমি কিভাবে এস্তোনিয়ার জব অফার লেটার পেতে পারি, বা আমি কিভাবে একটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারি, এই বিষয়ে আপনি যদি হেল্প করতেন। দেখেন, ফার্স্ট অফ অল হচ্ছে আমি এইসব বিষয়ে কোনো ধরনের হেল্প কাউকে করতে পারি না, কারণ আমি এগুলা নিয়ে কাজও করি না। কারণ এইগুলাতে হেল্প করতে হলে আপনাকে এইগুলাতে সময় দিতে হবে, প্রচুর সময় দিতে হয়। তো আমি যেহেতু এইসব বিষয়ে কাজ করি না, সো আপনারা যারা আমাকে বলেন যে আমি আপনাকে হেল্প করবো বা কাজের ভিসা রিলেটেড কোনো ধরনের সাপোর্ট বা কোনো ধরনের হেল্প আমি করতে পারবো না, কারণ আমি এই লাইনে কাজ করি না। আমি যেটা করতে পারবো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন দিতে পারবো, আর কিছুই না। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। তো যারা আজকে আমার এই ভিডিওটা দেখছেন, এস্তোনিয়া নিয়ে যাদের কনফিউশন ছিল, তো দিন শেষে আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে কি করব, ফাইল কি জমা দিব কিনা, এরকম কিছু প্রশ্ন আছে যে ভাই ফাইল জমা দেয়া যাবে কিনা, কি করব, এই বছর দিলে কি আমি সাকসেস হবে কিনা, আমি সহজ বাংলা ভাষায় আপনাদেরকে বলবো, এই এস্তোনিয়ার পিছনে আপনি সময় নষ্ট না করে আপনি এই সময়টা যদি সার্বিয়া বা তারপর হচ্ছে গিয়ে বুলগেরিয়া, রোমানিয়া বা মন্টিনিগ্রো ওইসব দেশের পিছনে দেন, তাহলে আপনার চান্স 50-50 থাকে। কিন্তু এস্তোনিয়ার মতো একটা কান্ট্রিতে আপনার 5%ও পসিবিলিটি থাকে না, কারণ এই দেশে কখনোই বাংলাদেশি তেমন একটা ভিসাও পায় নাই কেউ আজ পর্যন্ত, আমি নিজেই দেখি নাই। আপনি কি দেখছেন সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো ফাইল জমা দিয়েন না, অন্য কোনো দেশে দেওয়ার চেষ্টা করেন, সেটা আপনাদের জন্য ভালো হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।